নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। নতুন হাঁড়ি কড়াইয়ে টুংটাং। 96 ঘন্টা পর স্বাভাবিক ছন্দে ফিরছে ঝড়ের বিধ্বস্ত জলপাইগুড়ির তিস্তা পার। কেন্দ্রীয় সরকার মূল নিবাসীদের জন্য কিছুই করেনি, অভিযোগ জলপাইগুড়ি ভারত মুক্তি মোর্চা সংগঠনের। সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে ক্ষোভ প্রকাশ সংগঠনের। এবার আসছে বিস্তারিত সংবাদ। 96 ঘন্টা পর স্বাভাবিক ছন্দে ফিরছে ঝড় বিধ্বস্ত জলপাইগুড়ির তিস্তা পার। নতুন হাঁড়ি কড়াই, তার টুংটাং শব্দ, ডাল ভাতের গন্ধ, ভাঙা ঘরে ছাউনি তোলার ব্যস্ততা, সব মিলিয়ে সেই চেনা ছবি। তবে ক্ষতিকর ক্ষত এখনো পুরোপুরি ভরেনি। অনেকেরই উড়ে গিয়েছে টিনের চাল। ত্রাণে পাওয়া পলিথিনে আসন্ন বর্ষাকে কিভাবে সামাল দেবেন সেই চিন্তা তাড়িয়ে বেড়াচ্ছে। রবিবার টর্নেডোর দাপটে তছনছ হয়ে যায় তিস্তাপাড়ের ময়নাগুড়ি ও সদর ব্লকের বিস্তীর্ণ এলাকা। 4 জনের মৃত্যু হয়, আহত হন শতাধিক। ঘরবাড়ি ভেঙে যাওয়ায় ত্রাণ শিবিরে এবং আত্মীয়র বাড়িতে গিয়ে আশ্রয় নেন অনেকে। রাতেই দুর্গতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন থাকায় প্রশাসন আচরণবিধিকে মেনেই ব্যবস্থার নির্দেশ করে যান মুখ্যমন্ত্রী। সেই মতোই পদক্ষেপ শুরু করে প্রশাসন। বুধবার ঝড়ে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি সদর এবং ময়নাগুড়ি এলাকার প্রায় 1000 পরিবারকে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে প্রশাসন। দিনভর ক্ষোভ বিক্ষোভ অবরোধের পর রাত্রিবেলায় ত্রাণ পৌঁছেছে তিস্তাপাড়ের দক্ষিণ সুকান্তনগর এলাকায়। ঝড়ে ক্ষতিগ্রস্ত 104টি পরিবারকে ত্রাণের সামগ্রী পৌঁছে দিয়েছে প্রশাসন। তাতে ছিল হাঁড়ি কড়াই, তেল মশলা, রান্নার সামগ্রী, ত্রিপল, মশারি। আর যা পেয়ে ভাঙা ঘরেই নতুন করে সংসার পাততে শুরু করেছেন ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা। 96 ঘন্টা পর আজ উনুন জ্বলেছে বহু বাড়িতে, আর তাতেই কিছুটা হলেও তৃপ্তির স্বাদ চোখে মুখে। নিশা তুমি সেদিন তো রান্না হয়েছিল, খেতে পেরেছিল? না, খেতে পারি নাই। কেন? সব তছনছ হয়ে গেছিল। আজকে আজকে রান্না বসাইছি। মনে হচ্ছে এখন ভালো লাগতেছে একটু? ভালো আর কি, ওই রান্না করে খাইতে হবে, খাওয়া দাওয়া লাগবেই, বাচ্চা কাচ্চা নিয়ে খাইতে হবে। এখন সমস্যা, আমরা তো 3 দিন ধরে 72 ঘন্টা আমরা খাওয়া দাওয়া খুব ইসেতে ছিলাম। সবাই কেউ কেউ যে মাঠের মধ্যে খাওয়া দাওয়া দিয়েছে। তারপরে কালকে আমরা 72 ঘন্টা পরে কালকে আমরা বাসন কুসন সব সামগ্রী পেয়েছি। ওইটা দিয়ে আমরা আজকে একটু শান্তি মতন রান্না করে খাচ্ছি। কিন্তু আমাদের ঘরের উপরে তো কোনো চাল নেই। সেই চালের জন্য আমাদের কোনো সরকার যদি ব্যবস্থা করে তাহলে আমরা খুব খুশি হব। চাল হলে একটু ভালো হয়। চাল হলে আমাদের খুব ভালো হয়। আমাদের উপরে ছাদ থাকলে খুব ভালো হয় একটু। সেটা ঘুমাইতে পারতেছি না, রাতের বেলা টেনশন, ভয়ে ভয়ে ঘুমাই। কালকে রাতে দিছিল হচ্ছে বাসনপত্র দিছিল, চাল ডাল দিছিল কিছু কিছু, তারপরে হচ্ছে খাবার দাবার দিছে এটুকুই কালকে রাতে দিছিল। ওইটা দিয়ে হচ্ছে আমরা 3 দিন ধরে কিছু খাই নাই, 3 দিন পাশে বাড়িতে খাইছিলাম। তারপরে যে আজকে রান্না করতেছি ওইটা দিয়েই। তো উপরে ছাদ নাই, এটা পুরো আমাদের ঘর ছিল, ঠিক আছে, উড়ে নিয়ে গেছে। বারান্দার মধ্যে একটা ত্রিপাল দিছিল, ওই ত্রিপালটা দিয়ে শুধু বাইরে মানে বারান্দাটা ঘেরছি। এটার মধ্যে আমরা এখন থাকতেছি। এরকম করে আমরা কতদিন থাকবো? এই যে কালকে যে সমস্ত জিনিসপত্র দিয়েছে সবই তো উড়ে চলে গেছে। সব উড়ে চলে গেছে, বাসনপত্র সব উড়ে গেছে। যেরকম দিছে এখন ওইটুকু দিয়ে আমরা রান্না বান্না করতেছি। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। কেন্দ্রীয় সরকার মূল নিবাসীদের জন্য কিছুই করেননি, অভিযোগ জলপাইগুড়ির ভারত মুক্তি মোর্চা সংগঠনের। গত লোকসভা ভোটের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার, কিন্তু সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি বলে অভিযোগ। এমনই একাধিক অভিযোগ তুলে বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করল মোট 24টি মূল নিবাসীদের সংগঠন ভারত মুক্তি মোর্চা। সংগঠনের দাবি, দেশ জুড়ে শিক্ষিত বেকারদের সংখ্যা বাড়ছে। সংগঠনের বক্তব্য, এক সমীক্ষায় উঠে এসেছে প্রত্যেক দিন গড়ে 38 জন শিক্ষিত বেকার যুবক যুবতী কাজ না পেয়ে আত্মহত্যা করছেন। এই পরিস্থিতিতে দ্বিতীয়বার আর কেন্দ্রের বিজেপি সরকারকে ভোট না দেওয়ার বার্তা দিলেন সংগঠনের বিদ্যার্থী যুব বেরোজগার মোর্চার ডিভিশনাল ইনচার্জ কর্ম হাসদা। তিনি কি বললেন শোনা যাক।
ভারতের যে যুবকদের সব থেকে বড় সমস্যা হচ্ছে, সবার সমস্যা, তার মধ্যে সব থেকে বড় সমস্যা হচ্ছে যুবকদের এবং মহিলাদের, কৃষকদের, মজদুরদের, সবার সমস্যা। তার মধ্যে সব থেকে বেশি সমস্যা হচ্ছে যুবকদের। এনসিআরবির রিপোর্ট অনুযায়ী প্রতিদিন 38 জন করে সুশিক্ষিত বেরোজগার আত্মহত্যা করছে। কেন আত্মহত্যা করছে না? একটা যুবক, বাড়ির মা বাবা যে ওকে অনেক কষ্ট করে টাকা পয়সা দিয়ে পড়াশোনা করালো, শেষ পর্যন্ত সে যদি কর্মসংস্থান না পায়, সে বিভিন্ন রকম তার মাথায় হতাশা, দুশ্চিন্তা এসে সুইসাইড পর্যন্ত বাধ্য হচ্ছে। তাছাড়াও এই যে এটা হচ্ছে কি কারণে হচ্ছে? প্রাইভেটাইজেশনের কারণে। কেন্দ্র সরকারের এই বিভিন্ন রকম ভুল নীতি কারণে এইসব বেরোজগাররা প্রতিদিন আত্মহত্যা করছে, আর এটা সুশিক্ষিত বেরোজগার। তো আমি আমাদের এসটি ওবিসি তথা এসটি থেকে ধর্মান্তরিত মূল নিবাসী মাইনরিটি, এছাড়াও শিক্ষিত বুদ্ধিজীবী, মহিলা, ছাত্র, যুব, বেরোজগার, কৃষক, মেহনতি মানুষ, মজদুর, এনাদের উদ্দেশ্যে একটা মেসেজ বা বার্তা দিতে চাই যে এইবারের ভোট শুধু ভোট না, এটা একটা লড়াই। এই ভোট যদি আপনারা মানে ভুল প্রয়োগ করেন, তাহলে কিন্তু আগামী কয়েক প্রজন্ম আপনাদের খুব সমস্যায় ভুগবে। সেই কারণে এই যে কেন্দ্রে যে সরকার রয়েছে, এদের মোটে ভোট দেওয়া চলবে না। এই ভোট না, লড়াই। কিসের লড়াই? সংবিধান বাঁচার লড়াই, মা বোনেদের মান সম্মান স্বাভিমান রক্ষার লড়াই, হসদেব জঙ্গল রক্ষার লড়াই, এমনকি ছাত্র যুবদের রোজগারের লড়াই। সেই জন্য এইবার আপনারা 2024-এর যে লোকসভা নির্বাচনে আপনারা খুব ভেবেচিন্তে ভোট দিবেন। যে কোনো প্রকারে আপনারা ভুল করেও যেন বিজেপিকে ভোট না দেন। অপরদিকে সংগঠনের জেলা আহ্বায়ক আজিজুল রহমান বলেন, 2024 সালের যে লোকসভা ইলেকশন হতে যাচ্ছে, এই ইলেকশনে আমরা ভারতবর্ষের মূল নিবাসী এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, সংখ্যালঘু যারা 97% রয়েছি, আমরা যাতে আমাদের ভোট দানের মাধ্যমে কেন্দ্রে একটা সুন্দর সরকার আমরা পাই, তার জন্য কিন্তু প্রতিটা মানুষ এই ভোট কর্মযজ্ঞে নেমে পড়েছি। বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মতো করে জনসাধারণের ভোটটা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। আমরা এই একটা অরাজনৈতিক সংগঠন, আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নই, কিন্তু তবুও যেহেতু আমরা ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষে থাকি, আমাদের মূল নিবাসীদের ভালো মন্দ আমাদেরকেই ভাবতে হবে। তাই আমরা নিজেদের পক্ষ থেকে নিজেরাই আজকে প্রেস কনফারেন্স করতেছি। ভোটাররা অত্যন্ত সচেতন, তারা বোঝেন তারা কোথায় ভোটটা দিলে তাদের বর্তমান সমস্যা হবে না। যে কেন্দ্রীয় সরকার আছে, তারা আপনাদের সমস্যা কি কোনো সমাধান করতে পারছে? বর্তমান কেন্দ্রীয় সরকার আমাদের ভারতবর্ষের মূল নিবাসী যারা রয়েছে তাদের কোন রকমের সমস্যার সমাধান তারা করতে পারেনি। বরং তারা আমাদের সমস্যাগুলা আরো উত্তরোত্তর বৃদ্ধি করেছেন। যেমন আমরা ভারতবর্ষের নাগরিক, সেই ভারতবর্ষের নাগরিককে সিএর নামে, নাগরিকত্ব সংশোধন আইনের মাধ্যমে, এনআরসির নামে একটা ভয় ভীতি দেখিয়ে আমাদেরকে আলাদা করার চেষ্টা করছেন। আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা যাতে এই ভয় ভীতি না দেখে একটা জায়গায় সমাজে আমরাও দেখুন, ওনারা যেটা বলছে সেটা হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে বলছে, আমরা সিএ বা এনআরসির পক্ষে আমরাও, কিন্তু সেটা হোক ডিএনএ গত ভিত্তিতে, ডিএনএ দিক থেকে হোক। যদি ডিএনএ দিক থেকে হয় তাহলে আমরা ভারতবর্ষের মূল নাগরিককে এখানকার অধিবাসী কিনা সেটা কিন্তু অলরেডি প্রকাশ পেয়ে যাবে। কাগজের ভিত্তিতে যেন, কাগজকে যে কেউ বানায় নিতে পারে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। কোচবিহারের সভা থেকে গত বিধানসভা ভোটের সময়কার শীতলকুচির প্রসঙ্গ টেনে আনলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রেই বিঁধলেন সদ্য পদত্যাগী পুলিশ কর্তা তথা লোকসভা ভোটে বীরভূম কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধরকে। কোচবিহার তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ার সমর্থনে সভা থেকে বৃহস্পতিবার মমতা
এও অভিযোগ করেন ওই পুলিশ কর্তার বিষয়ে বিভাগীয় তদন্ত চলছিল, ভিজিল্যান্স ছিল। রাজ্য সরকারের আপত্তি সত্ত্বেও কেন্দ্রীয় সরকার তাকে ভিজিল্যান্সে ক্লিয়ার করে দিয়েছে। উল্লেখ্য, ঝড়ে বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার রাত্রিবেলায় তড়িঘড়ি পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রে বৃহস্পতিবার উত্তরবঙ্গে প্রচার শুরু করলেন তৃণমূল নেত্রী। প্রথমে কোচবিহার, তারপর জলপাইগুড়ির মাল আদর্শ বিদ্যা ভবনের মাঠে তিনি সভা করেন দলীয় প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে। সভায় দাঁড়িয়ে আক্রমণ করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে। জানান, দেশে আদতে নির্বাচন করাচ্ছে বিজেপি, সিএএ এনআরসি হতে দেবেন না বলেও জানান তিনি। বিক্ষোভটা বিজেপির কথা। দেখুন, এটা হতে পারে ঝড় যখন হয় হয়তো এমন একটা জায়গা দিয়ে গেছে যেটা প্রশাসনের নলেজে নেই। বড় জায়গাগুলো নলেজে থাকে, ছোট জায়গাগুলো খুঁজে বের করে একটু 2-3 দিন টাইম লাগে, তাদেরও জানাতে হয়। যদি কেউ না পেয়ে থাকে তাকে দিয়ে দেবে, অসুবিধার কি আছে? কিন্তু এটা নিয়ে বিজেপির রাজনীতির কাছে প্লিজ দয়া করে আপনারা আত্মসমর্পণ করবেন না। যাদের ঘর বাড়ি গেছে, সব কিছু গেছে, এমনকি হাঁড়ি কড়াই থেকে শুরু করে হাতা, কাপড়, জামা, কেরোসিন তেল, বাচ্চাদের খাবার, কম্বল, জামা কাপড় থেকে শুরু সবই প্রশাসন দিচ্ছে। চাল, ডাল, খাবার বাড়িও প্রশাসন তৈরি করে দেবে। ইলেকশন যদি না থাকতো আমি 1 সেকেন্ডে ঘোষণা করে দিতাম। ইলেকশন কোর্ট চলছে, ইলেকশন কমিশন না বললে ক্লিয়ারেন্স হবে না। বাপরে বাপ, ডিজাস্টার কেউ নিয়ে নিয়েছে সাথে, যার জীবনে ছিল না। আমরা আমাদের সরকারের কাছ থেকে আমি শুনেছি প্রশাসন অলরেডি 5000 বাড়ি তৈরি করবার জন্য আমরা রাজ্য সরকার থেকে করব। সেন্ট্রাল গভর্নমেন্টের দয়া চাই না। যারা মানুষকে দেখে না, 100 দিনের কাজের টাকা দেয় না, আবাসনের টাকা দেয় না, তার থেকে দয়া চাই না। টাকা প্রশাসনই দেবে, প্রশাসন করবে, কিন্তু পারমিশনটা করতে এত টাইম লাগছে কেন? বিজেপি এসে বলবে, প্রধানমন্ত্রী এসে বলবে, তারপরে টাকাটা তো আপনারা দেবেন না, টাকাটা তো আমরা দেবো। তাহলে কেন করতে দিচ্ছেন না? কেন টাইম নষ্ট করছেন? প্রবলেমটা কি জানেন? যার বিয়ে সেই পুরোহিত, নিজেই স্বামী, নিজেই স্ত্রী, আর নিজেই পুরোহিত। ইলেকশনটা কেন্দ্রে, ইলেকশনটা রাজ্যের নয়। সবটাই করছেন বিজেপি পার্টি। এখানে কোথায় গণতন্ত্র? কোথায় গণতন্ত্র? সারা পৃথিবীর মানুষ দেখে রাখুন, ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে ওয়ান নেশন ওয়ান পার্টি চলতে পারে না। উত্তরে জমজমাট ভোট প্রচার। বৃহস্পতিবার সকালবেলায় ধূপগুড়ি ব্লকে বামফ্রন্ট মনোনীত প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে শালবাড়ি, জুরাপানি, পানিহাটে নির্বাচনী প্রচার চলল। হাতে আর মাত্র কয়েকটা দিন, নিজের কেন্দ্রে জমিয়ে প্রচার চালাচ্ছেন বাম প্রার্থী। আসন্ন লোকসভা নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুত বাম এবং কংগ্রেস সমর্থিত প্রার্থী দেবরাজ বর্মন। তাঁরই সমর্থনে বৃহস্পতিবার ধূপগুড়ি ব্লকের শালবাড়ি, জুরাপানি হাট সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে সামিল হল বাম কংগ্রেস কর্মী সমর্থকরা। দিনভর চলে সেই প্রচার। সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনলেন প্রার্থী, সমস্যা সমাধানের আশ্বাসও দেন। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শিক্ষকদের নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসনের দ্বারস্থ বামপন্থী শিক্ষক সংগঠন এবিটিএ এবং এবিপিটিএ। জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে জেলা নির্বাচনী আধিকারিক এবং জেলা শাসকের কাছে ভোট কর্মী হিসাবে যে সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী আসন্ন লোকসভা নির্বাচনে নিযুক্ত হয়েছেন তাদের উপযুক্ত নিরাপত্তা সহ নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়গুলি নিয়ে ডেপুটেশন দেওয়া হলো। বৃহস্পতিবার এবিটিএ এবং এবিপিটিএর শিক্ষক সংগঠনের সদস্যরা জেলা প্রশাসনের কাছে দ্বারস্থ হন।
মূলত এ বিষয়ে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক বিপ্লব ঝা বলেন, ভোটকর্মী হিসাবে তারা ভোট কেন্দ্রে যান, কিন্তু তাদের সঠিক নিরাপত্তার ব্যবস্থা থাকে না। তাই নিরাপত্তার দাবিতে এই দিনের এই কর্মসূচি। সেখানে উপস্থিত ছিলেন এবিটি এর জেলা সম্পাদক প্রসেনজিৎ সাহা সহ অন্যান্য শিক্ষকরা। জেলা শাসককে চিঠি দিয়েছিলাম আমরা এবিটিএ এবং এবিপিটি এর পক্ষ থেকে ওনার সাথে দেখা করে আমাদের কিছু কথা ওনাকে জানাবো। আমাদের যে বিষয়গুলো আছে তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যে যারা ভোটকর্মী হিসেবে যাবেন তাদের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা এবং সব জায়গাতে সেন্ট্রাল ফোর্স রাখতে হবে। বিগত দিনের অভিজ্ঞতা, পঞ্চায়েত পৌরসভার নির্বাচন 22 এবং 23 আমাদের করুণ অভিজ্ঞতা আছে, সেই জায়গায় দাঁড়িয়ে পূর্ণ নিরাপত্তা আমরা চাচ্ছি। আমরা চাচ্ছি যে ডিসিআরসিগুলোতে যাওয়া আসা এগুলোর ক্ষেত্রে পরিবহনের সুস্থ ব্যবস্থা। আমরা চাইছি ইডিসি ভোট এবং পোস্টাল ব্যালট বিগত দিনে আমরা অনেক সময় পাইনি এবং ভোট দিতে পারিনি। যারা ভোট নিতে যাইছি তারাই আমরা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছি না। এই বিষয়টা এর সাথে দাঁড়িয়ে আমরা যেটা বলেছি যে বহু শিক্ষক শিক্ষিকা দুজনেরই ডিউটি পড়েছে। তাদের ছোট ছোট শিশু আছে, যাদের বাচ্চা ছেলে আছে, মেয়ে আছে, যাদের হচ্ছে যে রাখার কোনো জায়গা নেই, তারা কি করে তাদের রেখে ডিউটিতে যাবেন? তারা প্রেয়ার করেছিলেন তাদের ডিউটি রিলিজ করার জন্য, কিন্তু সেগুলো করা হয়নি। বহু অসুস্থ মানুষ আছেন যাদের ডিউটি রিলিজ করা হয়নি। আবার অন্যায়ভাবে এমন কিছু নাম বাদ দেওয়া হয়েছে যাদের প্রয়োজন নেই, বাদ দেওয়ার প্রয়োজন নেই, তাদের নামগুলো বাদ দেওয়া হয়েছে। এই সমস্ত বিষয়গুলো এর সাথে দাঁড়িয়ে আরও যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে সার্বিকভাবে হচ্ছে যে এই নির্বাচনটাকে নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন, ভয়হীন নির্বাচন করার জন্য যা যা প্রশাসনের করা দরকার সেটা করতে হবে। যে সমস্ত ভোটকর্মীরা ভোট নিতে যাবেন তাদের ওখানে হচ্ছে যে যেখানে ডিসিআরসি সেন্টার সেখানে যাতে তাদের বাইক গাড়ি রাখার সুবন্দোবস্ত থাকে তার ব্যবস্থা করতে হবে। মালবাজারে যারা ট্রেনিং নিতে যাবেন 6-7 তারিখ তাদের যাতায়াতের ব্যবস্থা, এই সার্বিক ব্যবস্থাগুলো নিয়েই আজকে আমরা এখানে এসছি, কথাবার্তা বলবো। এবং অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ির সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরও বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিল জলপাইগুড়ি পুরসভার 3 নম্বর ওয়ার্ডের সেনপাড়ার বয়েজ ক্লাব। সূত্রের খবর, গত 31 মার্চ রবিবার বিকেলবেলায় জলপাইগুড়ি সদর সহ ময়নাগুড়ির বার্নিশ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বিধ্বংসী ঘূর্ণিঝড় বাড়িঘরের উপরে আছড়ে পড়ে। তাতে ওই এলাকার প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়, পাশাপাশি আশ্রয়হীন হয়ে পড়েন প্রচুর মানুষ। তাদের মধ্যে খাদ্যের সংকট দেখা দেয়। তাদের কথা চিন্তা করে জলপাইগুড়ি সেনপাড়ার বয়েজ ক্লাবের উদ্যোগে পুটিমারি চেকুড়িয়ার বাড়ি এলাকায় প্রায় 250 জনের জন্য রাতের খাবারের আয়োজন করা হয় এবং জলপাইগুড়ি থেকে সেই খাবার পিকআপ ভ্যানে করে নিয়ে পরিবেশন করা হয়। এই দিনের খাবারের মেনু হিসাবে ছিল সাদা ভাত, ডাল, ডিমের ঝোল, পাঁপড় ভাজা, জলের বোতল। এদিনের এই ত্রাণ কর্মসূচিতে ক্লাব সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমরা সেনপাড়া বয়েজ ক্লাবের পক্ষ থেকে বলছি, আমরা সবাই জানি রবিবার 31শে মার্চ 2024 বিকেল 4টা নাগাদ ভয়াবহ ঘূর্ণিঝড় হয় জলপাইগুড়ির কিছু অংশে। জলপাইগুড়ির পার্শ্ববর্তী অঞ্চল পুটিবাড়ি, চাকুয়ারবাড়ি অঞ্চলেও ক্ষয়ক্ষতি হয়। আজ আমরা সেইখানে এসেছি। আমরা আমাদের সাধ্য অনুযায়ী 250 জনের মুখে আহার তুলে দিলাম, একবেলার আহার তুলে দিলাম। আজকে আমরা জলপাইগুড়ি থেকে রান্না করে তৈরি করে নিয়ে এসেছিলাম ভাত, ডাল, ডিম, পাঁপড়, জল, এগুলো নিয়ে এসে আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসলাম। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
জলপাইগুড়ির প্রাণকেন্দ্র তথা শ্বাসবায়ু জলপাইগুড়ি শহরের মধ্য দিয়ে বয়ে চলা করলা নদীর সংস্কার নিয়ে দাবি উঠে এসেছে একাধিক সংগঠনের তরফ থেকে। জলপাইগুড়ির শ্বাসবায়ু করলা, আর সেই করলা নদীর সংস্কার চান সমাজসেবী থেকে বিশিষ্টজনেরা। দীর্ঘ বছর ধরেই করলা নদীর অ্যাকশন প্ল্যান হবে, কিন্তু আজ পর্যন্ত সেই প্ল্যান কার্যকর হয়নি। করলা নদীর বর্তমান পরিস্থিতি বেহাল, চারিদিকে নোংরা আবর্জনায় পরিপূর্ণ। নদীর নাব্যতা দিন দিন কমছে, পরিণত হচ্ছে একটি খালে, আকারে ছোট হচ্ছে। করলা নদীর সংস্কার না হলে জলপাইগুড়ির প্রভূত ক্ষতি হবে, তাই দ্রুত নদী সংস্কারের দাবি উঠেছে বুদ্ধিজীবীদের পক্ষ থেকে। সেই করলার পরিস্থিতি নিয়ে আমরা বহুবার আন্দোলন করেছি এবং করছিও, আজও করছি। করলার যে সংস্কার সেটা দরকার, এবং শুধু করলার সংস্কার না, জলপাইগুড়ি শ্বাসবায়ু হচ্ছে করলা যদি না বাঁচে জলপাইগুড়ি শহরও বাঁচবে না। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। ভোটপট্টি উত্তরায়ণ প্রান্তিক চা চাষী সমিতির 15তম বার্ষিক সাধারণ সভা হয়ে গেল বৃহস্পতিবার। বালাসনে সমিতির নির্ণয়মান চা কারখানার ভবনে সমিতির স্থায়ী সভাপতি শান্তনু মণ্ডলের সভাপতিত্বে সভা পরিচালিত হয়। উত্তরবঙ্গ প্রান্তিক ক্ষুদ্র চা চাষী সমিতির সভাপতি রঞ্জিত গাঙ্গুলি, চা বিশেষজ্ঞ রাজদীপ চক্রবর্তী প্রমুখ সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। 401 সদস্য বিশিষ্ট এই সমিতিতে বিভিন্ন অঞ্চলের চা চাষিরা যুক্ত থাকেন। বেশিরভাগই সম্মেলনে সামিল হন। আগামীতে চা চাষের আরও উন্নয়নের বিষয়ে সম্মেলনে আলোচনা হয়। একই সঙ্গে সমিতির নির্ণীয়মান চা কারখানার কাজ যাতে দ্রুত সম্পন্ন হয় সেই বিষয় নিয়েও আলোচনা হয়। আগামী দিনে সমিতি পরিচালনার জন্য নতুন কার্যকরী কমিটি গঠন হয়। 11 সদস্যের নতুন কমিটিতে শান্তনু মণ্ডল সভাপতি, বিভাস চন্দ্র পাল সম্পাদক পদে পুনর্বিবেচিত হয়েছেন। সমিতির তরফ থেকে শুভজিৎ দাস কি জানালেন শোনা যাক। আমাদের 15তম অ্যানুয়াল জেনারেল মিটিং চলছে। এখানে ফ্যাক্টরির যে বাকি যে কাজটুকু পড়ে আছে, যেটা আমরা মোটামুটি লক্ষ্যমাত্রা নিয়েছি জুন মাসের মধ্যে আমরা শেষ করব, তো সেটারই ফান্ডিংয়ের ব্যাপারে এবং নানা রকম রিসোর্সেস ব্যাপার নিয়ে আলোচনা চলছে। বলছি মানে কি কি কর্মসূচি আছে আজকে আপনাদের? আজকে কর্মসূচি তো সকাল থেকেই চলছে। এক তো আমাদের যারা ক্ষুদ্র চা চাষি আছে তারা সবাই এসছে এখানে, এবং এসে সব ঘুরে দেখেছে যে বিগত 1 বছরে কি কাজ হয়েছে এবং কতটুকু কাজ বাকি আছে সেটা নিয়ে পর্যালোচনা, এবং 2-3টে সারের কোম্পানি এবং কিছু চায়ের মেশিনারি কোম্পানি যারা এসেছিল, যারা এই অনুষ্ঠানটা দেখছে আর কি, সেই সব জিনিস সম্বন্ধে আলোচনা, এবং চায়ের পাতার গুণমান কী করে ধরে রাখা যায়, যে সমস্যাটা এখন চলছে কেমিক্যালস রিলেটেড, যেটা এটার সাথে প্রোডাকশনের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত, কী করে অর্গানিক ওয়েতে চা পাতা তৈরি করা যায় এবং যার রেজাল্ট, যার চা পাতিটা যেন অর্গানিক থাকে, হ্যাঁ, কেমিক্যালস যেটা বেশি প্রভাব না করতে পারে। ময়নাগুড়ি থেকে উৎপল সেনের রিপোর্ট, এভি নিউজ। এই প্রথমবার ডেক্সট্রোকার্ডিয়া রোগীকে সফলভাবে অ্যানাস্থেশিয়া করে জটিল অস্ত্রোপচার সম্পন্ন হলো জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে, যা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত মেডিকেল কলেজের চিকিৎসকরা। জলপাইগুড়ি মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর শঙ্কর রায় জানিয়েছেন, কিছুদিন আগেই ময়নাগুড়ির বাসিন্দা অনুপ মজুমদার নামে এক রোগী পায়ে চোট পান, তাতে ওর পা ভেঙে যায়। সেই পায়ে সফল অস্ত্রোপচার হয়। এই অস্ত্রোপচারের বিশেষত্ব হল জন্মগতভাবে রোগীর শরীরের অন্দরে হার্ট সহ পেটের ভিতরের বিভিন্ন অঙ্গের অবস্থান যথাস্থানে নেই, যাকে এক কথায় ডেক্সট্রোকার্ডিয়া বলা হয়, যে কারণে ওই শরীরে সবসময় অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকে। এই ধরনের রোগীকে অ্যানাস্থেশিয়া করাটাও যথেষ্ট জটিল একটি প্রক্রিয়া। তা নিয়ে মেডিকেল সফলভাবেই করা হয়েছে। অস্ত্রোপচারের পর ওই রোগী স্থিতিশীল অবস্থাতে আছেন বলে জানানো হয়েছে। পেশেন্টের আসলে তো এমনি হয়েছে, তো পা ভেঙেছে, মানে টিবিয়া ভেঙেছে। আর পেশেন্টের যেটা মেন সমস্যা সেটা হলো পেশেন্টের জন্মগত কিছু ত্রুটি আছে, যেটা হচ্ছে যে আমরা বলি সিটাস ইনভার্সাস, মানে আমাদের শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে যেটা নর্মালি থাকে এর ঠিক ক্ষেত্রে উল্টোটা আছে।
যেমন আমাদের নর্মালি হার্ট বাঁ দিকে থাকে, কিন্তু এই পেশেন্টের হার্টটা ডান দিকে আছে। যেমন আমাদের পেশেন্ট আমাদের নর্মালি লিভারটা ডান দিকে থাকে, এর ক্ষেত্রে বাঁ দিকে আছে। অ্যাপেন্ডিক্স যেমন ডান দিকে থাকে, এর ক্ষেত্রে অ্যাপেন্ডিক্সটা বাঁ দিকে আছে। তো এইসব পেশেন্টের ক্ষেত্রে মেন যেটা অজ্ঞান করাটাও ভীষণ ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে এই যে জন্মগত ত্রুটি, এর সঙ্গে শুধু হার্টেরই না, আরও অন্যান্য সমস্যাগুলোও আছে। যেমন হার্টেরই আরও কিছু সমস্যা আছে, লাংসের কিছু সমস্যা আছে। হার্টের সমস্যা বলতে যেমন এর হার্টটা ডান দিকে যেমন আছে, তেমনি এর হার্টের বেসিক্যালি আমরা বাংলা ভাষা যেটা বলি ফুটো আছে, যেমন হচ্ছে ভিএসডি মানে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট আছে পেশেন্টের। তার ফলে পেশেন্ট ইউজুয়ালি অল্প অক্সিজেন নিয়ে, মানে অক্সিজেনযুক্ত রক্তের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত মিশে যাচ্ছে লেফট ভেন্ট্রিকুলের ভেতরে। তার ফলে এই পেশেন্টের শরীরে সবসময় অক্সিজেনের পরিমাণ কম আছে। যেমন আমাদের নর্মালি অক্সিজেনের স্যাচুরেশন যেটা বলি, বা অক্সিজেনের পরিমাণ যেটা বলি, ইউজুয়ালি 98 বা 99 এরকম থাকে। ইউজুয়ালি সেটা 93 থেকে 100% থাকতে পারে, সেটা আমাদের পক্ষে দরকার। কিন্তু এই পেশেন্ট ক্ষেত্রে আমি যখন অজ্ঞান করি, ইভেন যখন অজ্ঞানও করি, তখনও পেশেন্টের অক্সিজেনের পরিমাণ ছিল 88, 88% ছিল। তো সেই ক্ষেত্রে এই পেশেন্টের অজ্ঞান করে অপারেশন করাটা একটু কঠিন। হ্যাঁ, সেই জন্য আমরা যেটা করলাম, একে আমরা রিজিওনাল অ্যানেস্থেসিয়া দিলাম। রিজিওনাল অ্যানেস্থেসিয়া মানে হচ্ছে যে আমরা কোনো একটা পার্টিকুলার পার্টকে আমরা অবাস করে দিলাম। যেমন এই পেশেন্টের অপারেশন পায়ে হবে, সুতরাং আমরা কী করলাম, পায়ের দিকটাকে অবাস করলাম। এবার সেটা প্রসেস ইউজুয়ালি আমরা স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিলে এগুলো হয়, কিন্তু এই পেশেন্টের ক্ষেত্রে আমরা যেটা করলাম যে CAC বলে কম্বাইন্ড স্পাইনাল এপিডুরাল অ্যানেস্থেসিয়া। কারণ হচ্ছে যে শুধু স্পাইনাল দিলে আমরা তো অনেক পরিমাণ ড্রাগ দিয়ে দিই, তাতে পেশেন্টের হঠাৎ করে প্রেশার কমে যেতে পারে, তাতে পেশেন্টের অনেকগুলো সমস্যা, যেমন যেহেতু অলরেডি হার্টের প্রবলেম আছে, তাতে পেশেন্টের হার্ট অ্যাটাকের সম্ভাবনা হতে পারে, বিভিন্ন রকম সম্ভাবনা থাকে। সেই জন্য আমরা যেটা করলাম, পেশেন্টকে CAC দিলাম, মানে কম্বাইন্ড স্পাইনাল এপিডুরাল অ্যানেস্থেসিয়া দিলাম। এতে সুবিধা হচ্ছে যে আমি স্পাইনালে ড্রাগটা খুব অল্প পরিমাণ দিয়েছি। যেমন এই পেশেন্টের ক্ষেত্রে আমরা 0.25 ml মতো ফেন্টানিল নিয়েছি, আর 2 ml মতো বুপিভাকিন নিয়েছি। অন্যান্য পেশেন্টের ক্ষেত্রে আমরা অনেক বেশি পরিমাণ দিই, যেমন ফেন্টানিল যেমন 2.25 নিই, যেমন ড্রাগ যেমন 3 ml বা এত নিই। এই পেশেন্টের ক্ষেত্রে আমরা অনেক কম পরিমাণে ড্রাগ দিয়ে আমরা স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়েছি, কিন্তু অ্যানেস্থেসিয়াটা মেনটেন করেছি আমরা এপিডুরাল অ্যানেস্থেসিয়া দিয়ে। এপিডুরাল অ্যানেস্থেসিয়া মানে এপিডুরাল স্পেসে একটা ক্যাথেটার আমরা দিয়ে রেখেছি, যার ফলে এই পেশেন্টের যদি অপারেশন ইভেন 4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা হয়, তাহলে আমরা কিন্তু অপারেশনটা কন্টিনিউ করতে পারবো ওই ক্যাথেটারের মাধ্যমে, মাঝে মাঝে ইন্টারমিডিয়েটলি ড্রাগ দিয়ে। আরও সুবিধাটা কী হচ্ছে, এই যে ক্যাথেটারটা আমরা এপিডুরাল স্পেসে রেখে দিয়েছি, তার ফলে পোস্ট অফে অ্যাটলিস্ট 3 দিন আমরা এই পেশেন্টের অ্যানালজেসিয়া, মানে যাতে পেশেন্টের ব্যথা না হয়, সেই জন্য এপিডুরাল ক্যাথেটার দিয়ে আমরা ড্রাগ ইউজ করতে পারবো। এবং সেই জন্য আমরা ক্যাথেটারটা অলরেডি রেখে দিয়েছি, যাতে অন্য কোনো ব্যথার ওষুধ না দিতে হয়, বা অন্য কোনো ব্যথার ওষুধে কোনো সাইড এফেক্ট যেগুলো হবে সেগুলো হবে না, পেশেন্ট খুব সুন্দর থাকতে পারবে। অন্য আরেকজন রোগী, তার ডেক্সট্রোকার্ডিয়া বলি আমরা, যে আমাদের যেমন হার্টের অবস্থানটা বাঁ দিকে শরীরে বা বুকের মধ্যে, সেইটা ওনার ডান দিকে ছিল, এবং একই সঙ্গে শরীরের বাকি যত অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে ইন্ট্রাঅ্যাবডোমিনাল যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, সেগুলো সবই যে জায়গায় থাকার কথা ঠিক তার উল্টো জায়গায় থাকে, যার কারণে হচ্ছে যে ওনার অক্সিজেন স্যাচুরেশন সব সময় নর্মালি 80% বা তার নিচে থাকে। তাহলে এই অবস্থায় তাকে অ্যানেস্থেসিয়া দেওয়াটাই হচ্ছে যে একটা সংকটজনক ব্যাপার, একটা আশঙ্কা থেকে যায়, একটা ক্ষতি কিছু হওয়ার। সেই রকম পেশেন্টকে এই প্রথমবারের জন্য জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যানেস্থেসিয়া দেওয়া গেছে, এবং একটা মেজর অপারেশন, ওনার পায়ের হাড়ে আমরা একটা মেজর অপারেশন করতে সক্ষম হয়েছে আমাদের জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের ডাক্তারবাবুরা। পিনাকি শিলের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। নতুন হাঁড়ি কড়াইয়ে টুংটাং, 96 ঘন্টা পর স্বাভাবিক ছন্দে ফিরছে ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ির তিস্তাপার। কেন্দ্রীয় সরকার মূল নিবাসীদের জন্য কিছুই করেনি, অভিযোগ জলপাইগুড়ি ভারত মুক্তি মোর্চা সংগঠনের। সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে ক্ষোভ প্রকাশ সংগঠনের।
এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।